দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে রাজনীতি নানা কৌশল, তার পেছনের ঘটনা, সামনের ঘটনা, তার ইম্প্যাক্ট, এগুলো নিয়ে আমাদের একটা চুলচেরা বিশ্লেষণমূলক প্রোগ্রাম করার চেষ্টা থাকে এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা জানেন আমরা যখন উইকেন্ড কাটিয়ে আসি, আসলে সবসময় এই কথা বলে আসছি যে উইকেন্ড কাটানোর পরে অনেকগুলো সংবাদ জমে থাকে এবং সেই সংবাদগুলো একটার পর একটা এমনভাবে আসতে থাকে যে যারা সংবাদকর্মী তারাও আসলে হিমশিম খেয়ে যান যে কোন সংবাদটা সামনে দিবেন, কোন সংবাদটা পেছনে রাখবেন, বা কোনটাকে গুরুত্ব দিবেন, কোনটাকে গুরুত্ব কম দিবেন। কিন্তু সব কিছু ছাপিয়ে ওই একই আলোচনা, ইরান আমেরিকা যুদ্ধ। তবে ইরান আমেরিকা যুদ্ধ এবার একটু নতুন করে আলোচনা আসছে, যেমন যুদ্ধ অন, যুদ্ধ অফ, যুদ্ধ অন, যুদ্ধ অফ, একেবারে সুইচের মতো করে ঘুরছে, কখনো বন্ধ হচ্ছে, কখনো চালু হচ্ছে, এমন একটি অবস্থা। তবে সেটিতে নতুন করে পানি ঢেলে দেওয়ার মতন অবস্থা বলতে পারেন। সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আজ যেমন বলছেন শেষ সুযোগ ইরানকে উনি দিতে চান, সেটি একেবারেই লাস্ট চান্স ওনার ভাষায়। এরপরে উনি আসলে আর কোনো সুযোগ ইরানকে দিবে না ডিলে পৌঁছানোর জন্য। তাদের যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে সেই নিউক্লিয়ার প্ল্যান্ট বন্ধ করা থেকে শুরু করে স্ট্রেট অফ হরমুজ চালু করার জন্য সব কিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মতে এটি ইরানের জন্য শেষ সুযোগ। আসলে সেই শেষ সুযোগটা ইরান কাজে লাগাবে কিনা, কারণ ইরান এরই মধ্যে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন, কারণ তাদের ভাষ্য মতে প্রেসিডেন্ট ট্রাম্পকে তারা বিশ্বাস করতে পারছেন না, কারণ বারবারই চুক্তি হয়, বারবারই চুক্তি ভঙ্গ হয়। আমরা সেটা নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে নতুন করে আলোচনায় আসছে প্রেসিডেন্ট ট্রাম্পের তৈরি করা দ্য পিচ অফ বোর্ড, যেই বোর্ডের মাধ্যমে পিস করার চেষ্টা থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, যেমনটি দাবি করা হচ্ছে সেটি ফিলিস্তিনি গাজাতে শান্তি ফেরানোর জন্য নতুন করে একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের কার্যক্রম একেবারেই স্থবির ছিল, কিন্তু নতুন করে আলোচনা আসছে, কারণ এই বোর্ড অফ পিসের পক্ষ থেকে হামাসের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে ইসরায়েলের সঙ্গে, যাতে আর নতুন করে আক্রমণ না হয়। যদি সেটি ফলপ্রসূ হয় এটি একটি আসলে ইতিহাস হতে পারে। আমরা সেটি নিয়েও আলোচনা করব, এই বোর্ড অফ পিসের আসলে কাজ কি, তারা আদৌ সফল হবে কিনা, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পই বারবার সফল হওয়া থেকে বিরত থাকছেন। সেটি যেমনটা রয়েছে তেমনি করে মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ আমরা আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে যেমনটি জানেন যে বাংলাদেশে সফর করেছেন আমেরিকার পক্ষ থেকে বিশেষ দূত প্রেসিডেন্টের সার্জিও গোর। সেই সফর নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম হয়েছে এবং সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব দেখা করেছেন। তিনি তাতে শেখ হাসিনা কোনো রকমের রাজনৈতিক বক্তব্য না দেন সেটি নিয়ে অনুরোধ করেছেন ভারতকে। সেগুলো নিয়েও আমরা কথা বলবো যদি সময় থাকে। সবকিছু মিলিয়ে আমরা একটি ভালো আলোচনা করতে চাই, আর সেই সব আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, সবসময় যুক্ত থাকেন আমাদের প্রিয় আলোচক সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, ফরমার চেয়ারম্যান ইংলিশ সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রক। প্রফেসর মুনির, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনেই শুনলেন আমি আসলে ভূমিকাতে আজকে কি নিয়ে আমরা আলোচনা করতে চাই, দর্শকদের সুবিধার্থে আমরা একটা ভূমিকা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে আলোচনা শুরুর আগে আমি যেমনটা বলছিলাম, প্রেসিডেন্ট ট্রাম্প আজ সাংবাদিকদের বলেছেন দ্য লাস্ট চান্স, এটাই হচ্ছে শেষ সুযোগ। আমরা একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যটা শুনে আসি, তারপরে আমরা আলোচনায় ফিরে যাব। Well, you don't know. I don't know. I think we're going to maybe get something, but I want to give them every last chance before decapitation. It's very tough to do what we have planned, still planned. We'll see what happens, but it's a very, very tough thing to do. I think I'm very proud of the fact that I'll give people a chance. This is a big move. To do an attack that big on a country, I'd rather not do it. Now, we've already through lots of large attacks, but they were normal large. Hopefully they'll come to their senses, because what happened, cannot have a nuclear weapon, but hopefully they'll come to their senses. Even though they spend hours and hours together talking. No, the talks are going along. We're going to hit them very hard yesterday, very, very hard, harder than any attack. I think I can say, General, from a point of knowledge, any attack since World War II. That's pretty big. But Lafayette
দর্শক আপনারা শুনলেন আসলে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলছেন লাস্ট চান্স, এবং উনি উনার ভাষায় এবার যদি সুযোগ নষ্ট করে তাহলে ইরান একেবারে ধ্বংস হয়ে যাবে। আমি আজকে প্রফেসর মনির আপনাকে দিয়েই শুরু করি। আপনি আসছেন, আপনি শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য, শেষ সুযোগ। আসলে এই শেষ সুযোগ বলতে প্রেসিডেন্ট ট্রাম্প কি বোঝাতে চেয়েছেন? কারণ এমন সুযোগ তো উনি এর আগেও বলেছেন, এরকম শেষ সুযোগের যেটাকে হুমকি ধমকি যাই বলা হোক না কেন, সেটি তো ইনি গত 5 মাস ধরেই দিয়ে আসছেন, কিন্তু এবার একেবারে একটু ভিন্ন ধর্মী বলছেন মনে হচ্ছে, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণে দেখতে পাই। আপনার আসলে কি মনে হয় শেষ সুযোগ মানে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলতে চান? আপনাকে ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাইকে শুভেচ্ছা, অনেকদিন পর দেখা মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে। ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাই যখন থাকেন তখন আমি সাধারণত বলে থাকি যে হি উইল স্পিক ইনাফ ফর বোথ অফ আস। তো আপনি যেটা বললেন মানে এইটাই শেষ সুযোগ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ইরান কি সেই স্টোনে যে কি পৌঁছে গেছে নাকি, মানে সেখানেও তো তাকে সেই তাকে পাঠানোর কথা ছিল অনেক আগেই, বেশ কয়েক মাস আগে আমরা শুনেছি। এবং এই যে এটাকে কি বলবো, মানে হাইপার বলি, এর বাংলাটা কি হবে ঠিক আমি ঠিক অতিরিক্ত বাক বাকপটু এরকম কিছু বলতে যাচ্ছেন আপনি? বারংবার না কি বলবো ঠিক বুঝতে পারছি না। মানে এটা তো ট্রাম্পের মুখে আমরা শুনতে 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 এখন আপনি সমালোচকদের যে ট্রাম্পের এই সমস্ত কথা আর কেউ বিশ্বাস করে না, এবং ইরান তো অবশ্যই বিশ্বাস করে। দেখুন এর আগেও কিন্তু সেই যে শেষ সুযোগটা দিয়েছে, কিন্তু এর আগে কিন্তু একটা মেসেজ এসে বলেছে যে সুযোগ থাক দূরের কথা, সেই ইরানি মানে এই যে কালকে যে অ্যাটাকটা করার কথা ছিল সেটা না করার জন্য ইরানি তাকে অনুরোধ করেছে, বা তাদেরকে আমেরিকাকে অনুরোধ করেছে অন্যান্য কতগুলো দেশের, মিডল ইস্টের, সৌদি আরব বা ইউএই এবং আরো কয়েকটা দেশ সহ ইরান তাকে অনুরোধ করেছে, এবং ইরান পর মুহূর্তে তারা অস্বীকার করেছে যে তারা এই ধরনের কোনো চুক্তির কথা মানে দ্বিপাক্ষিক অন্য উপায়ে আমেরিকার সাথে তাদের হয়নি। তাদের যে দ্বিপাক্ষিক একটা পরামর্শ চলছে সেটা ওমানের সাথে। এটার পরেই তারপরে যে আমরা এখন শুনছি যে তিনি এখন ইরানকে লাস্ট চান্স দিচ্ছে। আমি বলবো যে লাস্ট চান্স ইরান যদি দিয়ে থাকে উনি, বললেন যে এটা একটু ভিন্ন রকম, আমি ভিন্ন রকম কিছু দেখি না। তার এটা মানে বরাবরের মতোই তার এই অতিরিক্ত কথা বলার যে অভ্যাসটা, এবং সেটা যে যখন কার্যকারিতার সময় আসে সেটা মানে এটা ইট ডাজ নট টেক ইনটু অ্যাকশন। এটা আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। আমরা বছরের পর বছর এই ধরনের কথা শুনে আসছি, কাজেই ট্রাম্পকে বিশ্বাস করার কোনো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা দেখতে পাই না, বা কেউ দেখতে পায় না, কেউ যে তাকে এই যে তার কথাবার্তা বিশ্বাস করার মতো এটা কেউ বলে আমি তো দেখি না। না, আপনি যেটিকে বিশ্বাসহীনতা বলছেন সেটিকে অনেকেই আবার বলছেন কৌশলের একটা অংশ, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের একটি কৌশল অবলম্বন করেন, একেবারে সিম্পল কথাকে অন্যভাবে উপস্থাপন করেন। আমরা এটা নিয়ে আলোচনা করবো, আপনারা একটু থাকেন, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, দুঃখিত, ছোট্ট একটা বিরতি নেব। দর্শক কোথাও যাব না, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করছি। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। বিরতির আগে আমরা যেমনটি বলছিলাম, প্রফেসর মুনি আপনি আসলে আপনাকে থামাতে হয়েছিল, আপনি বলছিলেন যে এটি বিশ্বাসহীনতা বা প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যাচ্ছে না, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বা রাজনীতিবিদ যারা রয়েছেন কৌশলী, বিশেষ করে রিপাবলিকান অনেকেই বলছেন এটি এক ধরনের কৌশল, যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার যে এই ধরনের সুযোগ দিচ্ছেন বা যে থেমে থেমে যুদ্ধ বন্ধ করছেন এটি একটি কৌশল। কারণ আমেরিকার এখন যে সামরিক অবস্থা সেটি অনেক সময় দাবি করা হচ্ছে যে তাদের সামরিক অবস্থা কিছুটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, অস্ত্র শেষ হয়ে গিয়েছে, সেটি ফিল আপ করার জন্য বা কোনো গ্যাপিং রয়েছে সেই গ্যাপটা ফিল আপ করার জন্য সাময়িক যুদ্ধবিরতি দেন, আবার শুরু করেন। আপনিও কি সেরকম মনে করছেন কিনা? না, আমি তা মনে করছি না। আচ্ছা, তা অবশ্য তাদের পক্ষ থেকে ঠিক আছে, তারা আর কি বলবে, তারা এই সমস্ত ব্লাড দেওয়া ছাড়া তো তাদের কোনো উপায় নাই। এখন মোদ্দা কথা হলো এই যুদ্ধে, শুধু এই যুদ্ধেই না, এই যুদ্ধে তো আমেরিকা পরাজিত হয়েছে। হ্যাঁ, এবং আপনি যদি মানে বিশেষভাবে দেখেন তাহলে আমি দেখব যে আমেরিকা যে একমাত্র পরাশক্তি ছিল পৃথিবীতে, সেটাও কিন্তু এই ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল।
হ্যাঁ, আমেরিকার পরাশক্তি থাকছে না। আমেরিকার যে মিলিটারি পাওয়ার, সেটা আর সেই আগের মতো কেউ সেটাকে সেভাবে নেবেন। আমেরিকার যে মানে অর্থনৈতিক শক্তি, আমেরিকার যে তাদের একটা মানে কি বলা হতো যে দিস ইজ আমেরিকান সেঞ্চুরি, বা এটা আমেরিকার যুগ, এইটা এইটা ট্রাম্পের আমলে শেষ হয়ে গেল, বা শেষ হওয়া শুরু হলো। এইটাই আমার মনে হয় শেষ পর্যন্ত ট্রাম্পের লেগাসি হয়ে থাকবে। কাজেই এটাকে হয়তো তার মেনে নেওয়া খুব একটা মেনে নিতে পারছেন। আর হয়তো সেই মাঝে মধ্যে এই যে আপনি যে মিলিটারি অ্যাটাকের যে হুমকি দামকি সে যে দেয়, সে হয়তো দেয় আম, হুজুগে মেতে অথবা ইমোশনালি ড্রিভেন হয়ে। কিন্তু তার তার যা সমস্ত মিলিটারি জেনারেল আছে, তাদের সাথে যখন আলাপ করে, তখন তারাই তাকে বোঝায় যে আসলে তাদের আর অন্য কোনো পথ নেই। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে বম্বিং, ধরেন আগে যে বম্বিং করেছে তার সাথে হয়তো বম্বিং আর একটু বেশি করবে, ধরে নিলাম। তারা এই সিভিল ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনার যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা ব্রিজ ট্রিজ, এগুলো তারা উড়িয়ে দেবে। এবং এগুলো উড়িয়ে দিলে কি হবে? হ্যাঁ, ইরানের তো ক্ষতি অলরেডি প্রচন্ড ক্ষতি হয়েছে এবং আরো অনেক ক্ষতি হবে। হ্যাঁ, সেই সাথে দেখা যাবে যে মিডল ইস্টে অন্যদের যে আপনার অয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেগুলোতেও আপনার মিসাইল যাবে, ড্রোন অ্যাটাক হবে ইরান থেকে। তাতে কি হবে? পশ্চিমাদের কি হবে? পশ্চিমাদের ইকোনমির কি অবস্থা হবে? হ্যাঁ, এটা অন্তত ইরান বুঝতে পেরেছে যে তারা যতই কষ্ট সহ্য করুক না কেন, এবং তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। আপনার আমেরিকার সাথে যাদের ইদানি ইতিপূর্বে যুদ্ধ হয়েছে, আপনি সেই আপনি কোরিয়ান ওয়ারেই যান, ভিয়েতনাম ওয়ারেই যান, বা তার মিডল ইস্টে যে কটা ওয়ার হয়েছে সে সমস্ত ওয়ারেই যান, তার প্রতিপক্ষ যথেষ্ট রকমের আঘাত পায়, কিন্তু আঘাত পেলেও তারা তো গিভ আপ করে না। এবং আমেরিকার এই শিক্ষাটা আজ পর্যন্ত হলো না যে আমরা যতই আঘাত করি না কেন, যাদেরকে আমরা আঘাত করি তাদের তো একটা মানে এক্সিস্টেন্সিয়াল একটা প্রশ্নের আমরা করি, জন্ম দেই, যার ফলে তারা তো গিভ আপ করে না। এবং এখানে আমরা দেখবো যে ইরান যতই তাদের অসুবিধা হোক না কেন, তাদের ইকোনমি যতই ধ্বংস হোক না কেন, তাদের লোক যতই মরুক না কেন, তারা গিভ আপ করবে না। এবং এতে পশ্চিমাদের কোনো লাভ নেই। আপনার দেখবেন যে ইকোনমি তো অলরেডি অনেকটা ধ্বংসের দোরগোড়ায়। আপনার এখন সম্ভবত ইউএসএ $4 উপরে আপনার গ্যাস প্রাইস আছে। এটা এটা চলতে থাকলে, এই যুদ্ধটা যদি চলতে থাকে, এবং ট্রাম্প যে আক্রমণের কথাটা বলছে, যে ধ্বংসাত্মক আক্রমণের কথা বলছে, ওই আক্রমণটা হলেই তেলের দাম একদম আপনার $6 যাবে, উপরে চলে যাবে। যার ফলে দেখা যাবে যে এই পশ্চিমাদের, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের ইকোনমি, মানে আপনি বলছেন যে তেলের দামের সঙ্গে আসলে ইনফ্লেশন যুক্ত, সেটি ঠিক আছে, আপনি থাকেন। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে, যেমনটি প্রফেসর মনি যে জায়গাটাতে বলছেন, যে উনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একদিকে দোদুল্যমান, ওনাকে বিশ্বাস করা যাচ্ছে না, আবার আরেকদিকে উনি আবার লাস্ট চান্স দিচ্ছেন, এবং উনি আবার যেমনটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপনি জানেন যে ওমানে মিটিং করছে, কারণ স্টেট অফ হরমুজ কিভাবে টেম্পোরারি চালু করা যায়। এগুলো হচ্ছে একটা পরিবেশ, কিন্তু এই পরিবেশের সঙ্গে আমার প্রশ্ন আপনার কাছে যেটি, যে এই যে লাস্ট চান্স বলা হচ্ছে ডিল করার জন্য, এর আগে আমরা দেখলাম জেনেভাতেও একটা ডিলের চেষ্টা করা হচ্ছে, সমঝোতা চুক্তি, এখন আবার কি চুক্তি করা হচ্ছে, তাহলে এই এত কিছু থাকার পরও চুক্তিটা আসলে হচ্ছে না কেন? মানে এই যুদ্ধ দুই পক্ষই বলছে তারা আন্তরিক যুদ্ধ থামানোর জন্য, আবার দুই পক্ষে আক্রমণ করছে, তাহলে সমস্যাটা কোথায়? অনেক ধন্যবাদ প্রফেসর মনি মুস্তফা, বিশ্লেষণও শুনলাম, উনি অনেকগুলো উল্লেখযোগ্য দিক উল্লেখ করেছেন। শুন, যুদ্ধে এইখানে ছাড়াও সব জায়গায় যুদ্ধের একটা বিশেষ দিক আছে, এটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট থাকে। এখানে ট্রাস্ট ডেফিসিট একবার চূড়ান্ত পর্যায়ে আছে। এটা তো একটা তো সাময়িক যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটা আরো দীর্ঘস্থায়ী করার জন্য কথাবার্তা চালানোর জন্য হয়েছিল। 60 দিনের ভিতরে আর একটু মানে রূপরেখাটা চূড়ান্ত করার দিকে এগিয়ে যাওয়ার কথা। সে তার ভিতরেই আবার নতুন করে মানে দুই পক্ষের পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। তো একটা তো ট্রাস্ট ডেফিসিটের কথা বলছি, আরেকটা প্রফেসর সাহেব বলেছেন ইরানের মানে আক্রমণ সহ্য করার, ক্ষতি সহ্য করার ক্ষমতা, পেশেন্স তাদের বেশি। সেটার আরেকটা দিক আছে, এটা হচ্ছে
তাদের যে মানে মোল্লাতন্ত্র, তারা যদি ভেবে থাকে এবং ওয়েস্টার্ন মিডিয়া তাদেরকে ঘাবড়ে দিতে গিয়ে আপনার ওই আহমেদিনেজাদ তাদের প্রাক্তন এক কট্টর প্রেসিডেন্ট, তাকে মোসাদ ইসরায়েলি গোয়েন্দা বাহিনী তাকে রিক্রুট করেছিল তাদের পক্ষে কাজ করার জন্য, এবং এই আক্রমণ সফল হলে তাকে রাষ্ট্রপতির আসনে বসাবে, এরকম একটা প্ল্যান ছিল। এই কথা বলে তারা ভেবেছে ওদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দেবে। গন্ডগোল লাগানোর চাইতে যেটা হয়েছে, ওই ট্রাস্ট ডেফিসিটটা আরো বেড়ে গেছে। তো যাই হোক, এগুলোর একটা দিক আছে। আর একটা হচ্ছে, আরেকটা আশঙ্কার কথা বলি, প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার তিনি কোন একটা পরিকল্পনা থেকে সাধারণত বারবার এগিয়ে যান, পিছিয়ে যান, করতে করতে শেষ পর্যন্ত উনি এই যে তার যাদেরকে তিনি তার বৈরী মনে করেন, প্রতিপক্ষ মনে করেন, শত্রু মনে করেন, তাদের ব্যাপারে কখনো তিনি গিভ আপ করেন না। তো তাদের ভেতরে কি প্ল্যান আছে, এবং তারা যখন প্রথম ইসরায়েল সহ একসাথে আক্রমণ করেছিলেন, একটা এজেন্ডা নিয়ে সম্ভবত তারা একটা পরিকল্পনা নিয়ে আক্রমণ করেছিলেন, সেটা থুবড়ি খেয়ে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে এমন না বলে বলা যায় যে সেটা বিলম্বিত হচ্ছে, মানে ত্বরান্বিত করা যাচ্ছে না, ইফেক্টিভ এখন না, এটা আমরা বলতে পারি। তো এখন তিনি যেহেতু কোনোটা থেকে ফিরে আসান নাই, পলিটিক্যাল তার অপোনেন্ট কোনোটার ব্যাপারে, এইটার ব্যাপারে তাদের মূল পরিকল্পনা তারা বাদ দিয়ে দিয়েছেন, এটা নাও হতে পারে। আরেকটা হচ্ছে যে বারবার করে উনি বলছেন, একটা বলছেন তাদেরকে মানে তাদের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, এপ্রিল মাসে বলেছিলেন। তো তার মানে এইরকম ওই ভাষাটা যে তাদেরকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তো ইরানের পক্ষ থেকে গতকাল তাদের একজন নেতা সম্ভবত বলেছেন, তাদের সরকার পক্ষ থেকে, যে আমাদেরকে যদি প্রস্তর যুগে পাঠানো হয় তাহলে যুক্তরাষ্ট্রের যত মিত্র আমাদের এই অঞ্চল আছে সবাইকে প্রস্তর যুগে যেতে হবে, তারা যেন যুক্তরাষ্ট্রের ব্যাপারে সাথে সহযোগিতার ব্যাপারে এটা স্মরণে রাখে। এটা তো এখন এই বারবার বলতে বলতে, ওই যে বাঘের গল্প আছে, বাঘ আসছে বাঘ আসছে বলা হচ্ছে, তো বারবার বলার কারণে ওইটার ভয়টা চলে গেছে। পরবর্তী যখন সত্যি বাঘ আসলো, তিনি যখন বললেন যে বাঘ এসছে, কেউ আর তখন বিশ্বাস করলো না, তারপরে গেল না। তখন অনেকগুলো দিক, এক কিছু তো আপনি উল্লেখ করেন, এই যুক্তরাষ্ট্রের মানে সামরিক রসদ, অস্ত্রশস্ত্রের কিছুটা কমে গেছে। এর আগে ইউক্রেনকে বাইডেন আমলে অনেক অস্ত্র দেওয়া হয়েছিল, সেটা একটা। ইসরায়েলকে তারা আনলিমিটেড অস্ত্র দিয়েই চলেছে, আগে দিয়েছে, এখন দিয়েছে, মানে গাজার যুদ্ধের কারণে দিয়েছে ইত্যাদি। তো সেটার কারণে সেটা একটা ঘাটতি আছে। এবং আপনি জানেন মনে হয় পেন্টাগন নতুন করে আবার কংগ্রেসের কাছে আপনার অর্থ চেয়েছে এই যুদ্ধে ব্যয় বহনের জন্য। হ্যাঁ, প্রচুর অর্থ, এবং তাছাড়া তারা নতুন করে আরো বেশ কিছু অস্ত্র বানানোর জন্য, অলরেডি তৈরি করার জন্য মানে বিভিন্ন কোম্পানিকে অর্ডার ইস্যু করে দিয়েছে। তো এগুলো সব সত্য, কিন্তু মানে আরেকটা কথা প্রফেসর সাহেব উল্লেখ করেছেন, সেটা আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে এই ক্ষয়িষ্ণু হওয়া, এটা একটা ডেঞ্জারাস ফেজ। যে কোনো শক্তির, যে কোনো একটা, আপনি জলসাগর মুভি দেখেছেন, জমিদার বাবু, আর একেবারে ক্ষয়িষ্ণু অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কিন্তু যখন ওই গ্রামের একটা দরিদ্র লোক আকস্মিকভাবে ধনী হয়ে ব্যবসায়ী হয়ে সে নর্তকীদের নাচের আয়োজন করছে, তখন তিনি বরদাস্ত করতে পারেননি, শেষ মানে স্বর্ণ মুদ্রাগুলো বিক্রি করিয়ে দিয়ে তার নায়ককে বলছেন যে নর্তকী আনো। এই যে অবস্থা, ক্ষয়িষ্ণু অবস্থাটা খুব ডেঞ্জারাস। সত্যি সত্যি যদি এই মূল্যায়ন অনেকেরই আছে যে আমেরিকার সেঞ্চুরি, যেটা আমেরিকার সম্ভবত তাদের মানে তারা এখনো পর্যন্ত টেকনোলজি এবং আর্মামেন্টস ওয়েপন্স এর দিক থেকে পৃথিবীর 1 নম্বর শক্তি, এবং এখনো পর্যন্ত অর্থনৈতিক সম্ভব, কিন্তু তাদের আস্তে আস্তে মানে এটা মানে ক্ষয়ের দিকে যাচ্ছে বলে অনেক বিশ্লেষকের ধারণা, সবার না। এটা যদি সত্য হয় সেটা আর একটা ডেঞ্জারাস। সে সময় কিন্তু ক্ষয়িষ্ণু শক্তিরা তাদের শক্তি ধরে রাখার জন্য, মহাশক্তিগুলো পৃথিবীর ইতিহাসে যত সুপার পাওয়ার ছিল, তাদের ক্ষয়িষ্ণু এই যে তারা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ফলে সেইটা যদি ধারণা করা হয়, এবং ইরানের মতো একটা ওই কোথাকার কে, তার কাছে আমি হেরে যাব, এই ধরনের একটা ধারণা যদি হয়, তাহলে তার মধ্যপ্রাচ্যের মিত্রদের কি দশা হলো না হলো, পৃথিবীতে তেলের দাম কমলো না বাড়লো, ইউরোপ ক্ষতিগ্রস্ত হলো না না হলো, আমেরিকার তেল গ্যাসের কোনো অভাব নেই, তারা রপ্তানি করতে পারে। তো ফলে তারা ওই নিয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় তারা
এমনিতেই তো প্রেসিডেন্ট ট্রাম্প নাটোর রিপারে গিভ আপ করছেন, ওখান থেকে সমর্থন প্রত্যাহার করছেন তাদেরকে। ইউক্রেনকে আগে বাইডেন আমলে যত অস্ত্র দেওয়া হচ্ছিল এখন তিনি অনেক কমিয়ে দিয়েছেন, অনেক এটা আছে। আর তাছাড়া তাদের আরেকটা মেজর লক্ষ্য হচ্ছে তাইওয়ানকে কেন্দ্র করে এই এমার্জিং সুপার পাওয়ার, যেটা নেক্সট মেজর পাওয়ার, চায়নাকে কনফ্রন্ট করা। যে চায়নাকে কনফ্রন্ট করার জন্য তাদের একটা, তারা যদি আজকে ইরানের কাছে মানে পর্যুদস্ত হয়, নাকানি চুবানি খায়, এই প্রতীয়মান হয় বিশ্বে, তাদের অবস্থানটা দুর্বল হবে। ফলে এই অবস্থাটা বিপজ্জনক। সেজন্য আমি একেবারে তুড়ি মেরে এটাকে উড়িয়ে দেব না যে এমন আক্রমণ করতে পারে না। এই পর্যায়ে সত্যি সত্যি তারা ভয়ঙ্কর আক্রমণের আশ্রয় নিতে পারেন, এবং সেটা যদি হয় নিশ্চয়ই ইরান ক্ষতিগ্রস্ত হবে। আমার ধারণা পুরো মধ্যপ্রাচ্যে মানে অরিজিনাল প্ল্যান কি ছিল আমি জানি না, কিন্তু আমার কেন যেন হয় মধ্যপ্রাচ্যের পুরো চেহারা এবং বদলে যাবে। আপনার ভূগোল চেঞ্জ করার একটা প্ল্যান হয়তো আছে, বা না হলে সেরকম একটা দিকে যেতে পারে। এই আশঙ্কাটা আমি মানে না, আমার এই আপনার আশঙ্কাটা খুব আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, কারণ আপনি জানেন গালফ কান্ট্রিগুলোতে এরই মধ্যে ঝামেলা শুরু হয়েছে। সৌদি আরবের সঙ্গে হুতিদের একটা গন্ডগোল শুরু হয়ে গেছে হঠাৎ করে। আপনি জানেন এরই মধ্যে প্রায় 60টি ট্যাঙ্কারকে আক্রমণ করেছে হুতি গোষ্ঠী। কিন্তু এইগুলো এত আলোচনার মধ্যে একটু স্বস্তির খবরও আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের তৈরি করা দ্য বোর্ড অফ পিস একটি চুক্তি করেছে নেতানিয়াহুর সঙ্গে, যে হামাসের সঙ্গে যাতে হামাস গ্রুপ আক্রমণ করবে না, বা গাজার ব্যাপারে নতুন করে আলোচনা হচ্ছে। কিন্তু এই চুক্তি করার সেন্টেন্স বলতে হবে, বোর্ড অফ পিস বহু আগে গঠন করেছে, বহু মাস বোর্ড অফ পিস আগে গঠন করেছে, কিন্তু এই বোর্ড কিন্তু এখন এইটার মাধ্যমে বলা হচ্ছে যে তারা দুই পক্ষের মধ্যে একটা আপোষ সভার ফর্মুলা তৈরি করেছে। সে হচ্ছে যে গাজাতে যে হামাস আছে, হামাসরা তাদের মানে অস্ত্র প্রত্যর্পণ করবে, সারেন্ডার করবে, তেমনি ভাবে সেখানে ইসরায়েল আক্রমণ থেকে বিরত থাকবে, এবং লেবাননের ব্যাপারেও। কিন্তু এই কথা যিনি অ্যানাউন্স করলেন তারপর থেকে না নেতানিয়াহু না ইসরায়েলের কোনো কমেন্ট ছিল, কোনো রিয়েকশন ছিল। কিন্তু তার একদিন পরে প্রেসিডেন্ট যখন এই কথা বললেন, তার একদিন পরে তারা মানে গাজাতেও আক্রমণ করেছে, নতুন ভাবে বেশ ভালো আক্রমণ করেছে, ভয়ঙ্কর আক্রমণ, এবং মানে লেবাননে আক্রমণ করছে। ফলে তারাই প্রতিপক্ষ না হামাস বা হেজবুল্লাহ না, ইসরায়েলের পক্ষ থেকেই ওটাকে প্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যকে বোর্ড অফ পিসের সিদ্ধান্ত অগ্রগতি এটাকে অনেকটা মানে নস্যাৎ করার একটা বাহ্যিক প্রচেষ্টা, স্পষ্ট প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে। আচ্ছা, প্রফেসর মুনির, যে জায়গাটা থেকে মোহাম্মদুল্লাহ ভাই শেষ করলেন, যে উনি বলছেন বোর্ড অফ পিসের এই জায়গাটা, মানে ওনার কথা মতো মনে হয় যে বোর্ড অফ পিসের ব্যাপারটি আগেও ছিল, এখনো হচ্ছে, বা এরা কতটা সফল হবে। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, বোর্ড অফ পিস হঠাৎ করে সামনে আসলো, হামাসের ব্যাপারে এর আগেও চুক্তি করেছিল, এখন আবার নতুন করে গণমাধ্যম, পশ্চিমা গণমাধ্যমে এদের নাম উঠে আসলো। পাশাপাশি আপনি জানেন সৌদি আরব একটি আঞ্চলিক জোট করেছে বেশ কিছু দেশকে নিয়ে, তারাও একটি জোটের মাধ্যমে কিছু করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে বোর্ড অফ পিস আলোচনায় সৌদি আরবের নতুন করে জোট এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এক্স হ্যান্ডেলে আব্রাহাম অ্যাকর্ডের কথা, এই জিনিসগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে? আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যে আসলে যেই জোটগুলো রয়েছে তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, তাই নতুন করে আবার সংগঠিত হবার চেষ্টা করছে? সংগঠিত হওয়ার চেষ্টা কতটা করছে আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হয় যে মিডল ইস্টে একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। কারণ আমেরিকার উপর আর ভরসা তারা করতে পারবে না, কারণ আমেরিকান বেসগুলো কিন্তু মিডল ইস্টে যে সমস্ত দেশে ছিল সেই সমস্ত দেশে শেষ পর্যন্ত থাকতে পারবে না, কারণ তারা নিরাপদ না। এই প্রত্যেকটা বেস কিন্তু প্রত্যেকটা দেশে, আমি যতটা শুনেছি, যতটা বুঝতে পেরেছি, তাতে মানে অনেকটা অকার্যকর হয়ে গেছে। ওই সমস্ত দেশ থেকে ইউএস আর যুদ্ধ পরিচালনা করার মতো সমর্থন নেই। সে কারণেই কিন্তু আমরা প্রথম থেকে দেখেছি যে ইরান, সৌদি আরবিয়া, ইউএই, কাতার বা বাহরাইন, কুয়েত, এই সমস্ত কিন্তু জর্ডানকে কখন আক্রমণ করেছে, যখন ওই সমস্ত দেশ থেকে আমেরিকার যে সমস্ত ইকুইপমেন্ট যেগুলো তারা সেভ করতে পেরেছে সেগুলো যখন জর্ডানে নিয়েছে, তখনই কিন্তু জর্ডানকে আক্রমণ করেছে। এটা থেকে কিন্তু আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে আপনার ইরানের ইন্টেলিজেন্স।
মানে এমন একটা পর্যায়ে গেছে যে তারা যখনই জর্ডানে ইউএস ইকুইপমেন্টই করেছে তখনই কিন্তু তারা সেখানে বোম্বিং করেছে এবং বোম্বিং তাদের সাকসেসফুল হয়েছে। আমরা জানি যে 3টা আর্মির লোক মারা গেল এবং একটা বোধহয় জেট বোধহয় পুড়ে গেল এবং আরো অনেক ক্ষয়ক্ষতি হলো আমেরিকার। কাজেই এই সমস্ত দেশ যখন দেখতে পাচ্ছে যে আমেরিকা তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না, এখন প্রোটেকশনের জন্য তারা হয়তো একটা নতুন ব্যবস্থা, এবং সেরকম আমরা আলামত কিন্তু পাচ্ছি। যেমন ধরেন সৌদি বা কুয়েত তারা কিন্তু পাকিস্তানের দিকে ঝুঁকে যাচ্ছে যে পাকিস্তান তাদেরকে প্রোটেকশন দেবে। আবার এদিকে দেখা যাবে কেউ কেউ হয়তো আপনার টার্কির দিকে ঝুঁকে যাবে যে টার্কি তাদেরকে প্রোটেকশন দেবে। হ্যাঁ, এই জন্য দেখা যাবে যে এখন মানে মিডল ইস্টে যে খেলোয়াড় ছিল ইতিপূর্বে, ইউএস তো বড় খেলোয়াড় ছিল, ইউএস বোধহয় শেষ পর্যন্ত আর খেলোয়াড় থাকবে না। তারা সেখানে যে ভ্যাকুয়ামটা তৈরি হবে সেই ভ্যাকুয়ামটা ফিল করবে 3টে শক্তিশালী দেশ, সেগুলো হচ্ছে পাকিস্তান, ইরান এবং টার্কি। হ্যাঁ, তো এখানে আছে অনেক 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 মানে ভালো দিক মন্দ দিক আছে। যেমন পাকিস্তানের এখানে জড়িয়ে পড়া, মানে পাকিস্তানের জড়ালে পাকিস্তান যদি সেই সৌদি আরবের তাদের সাথে অলরেডি তাদের একটা মিলিটারি দুঃখিত প্রফেসর মুনি, আপনার সংযোগটি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। গিয়ে যদি ইরানের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ যদি ইরানের বিরুদ্ধে যেতে হয় তাহলে ইরানের কিন্তু আমরা জানি যে ইরানের যে বেলুচিস্তান প্রভিন্স, পাকিস্তানের বেলুচিস্তান প্রভিন্স, তারা কিন্তু বর্ডার এবং হাজার হাজার মাইলের বর্ডার। এবং আমরা জানি যে পাকিস্তানের বেলুচিস্তান কিন্তু তারা বাংলাদেশের মতো একটা মানে পাকিস্তানের কাছ থেকে সেপারেট হয়ে একটা আলাদা রাষ্ট্র করার চেষ্টা করছে, সেখানে তারা ইরানের পুরো সমর্থন পাবে। কাজেই এখন এই মিডল ইস্টের ব্যাপারটা মানে আমেরিকা চলে আসলে যে একেবারে খুব ঝরঝরে হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে তা ঠিক না। ওখানে দেখা যাবে যে মিডল ইস্টের প্রবলেমই থেকে যাবে। হ্যাঁ, এখন এখানে ইসরায়েলের কি হবে সেটা একটা দিক দেখতে হবে আর কি। আমি ইসরায়েলের ওই যে বোর্ড অফ পিসের একটা কথা না বলেই পারছি না যে বোর্ড অফ পিস ট্রাম্প বা আমেরিকান কোনো প্রেসিডেন্ট যাই করার চেষ্টা করুক না কেন, ইসরায়েল সেটা মেনে নেবে না। ইসরায়েল সেটা মেনে নেয়, যদিও ইসরায়েলি প্রাইম মিনিস্টার এ ব্যাপারে কোনো মন্তব্য করছে না, তার কিন্তু কিছু কিছু ক্যাবিনেটের মিনিস্টার এই ব্যাপারে অলরেডি মন্তব্য করেছে এবং তারা বলেছে যে তারা তাদের যে অবস্থান আছে গাজা সেখান থেকে তারা সরে আসবে। আচ্ছা, আমি জানি না আপনি কিসের উপর ভিত্তি করে পাকিস্তানের কথা বলছেন, কারণ পাকিস্তান তো আসলে চেষ্টা করেছিল এই যুদ্ধটা থামানোর জন্য, কিন্তু তারা তো ব্যর্থ হয়েছেন এবং পাকিস্তান নিজেই তার বেশ কিছু অঞ্চল নিয়ে বেশ সমস্যায় আছে। সেটিও একটি প্রশ্ন যে সৌদি আরব পাকিস্তানের কাছে সহায়তা চাইবে কিনা। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে, যেমনটি প্রফেসর মনির বলছেন যে মধ্যপ্রাচ্য এখন নতুন করে তাদের যে মানে কি বলা যায় এটাকে আশ্রয়ের একটা জায়গা খুঁজছেন, তারা আর আমেরিকার আশ্রয়ে বা সেভাবে রিলায়েবল না, কিন্তু এই যে মধ্যপ্রাচ্য নতুন করে ঠিকানা খোঁজার চেষ্টা বা তাদের মধ্যে ইউনিটি হবার চেষ্টা, আপনার কি মনে হয় সেটি বেশি দিন স্থায়ী হতে পারবে মানে আমেরিকার ব্যাকআপ ছাড়া? আমেরিকা শেষ পর্যন্ত যে ঘাঁটি করেছিল যে এমন না যে ওখান থেকে ইরানকে মোকাবিলা করার জন্য, ওটা হচ্ছিল ওদেরকে এক ধরনের আশ্বস্ত করার জন্য। আমেরিকা ইসরায়েলের থেকে এবং তাদের নৌবহর থেকেই তাদের ফুল মানে ক্যাপাবিলিটি নিয়ে যুদ্ধ করতে পারে, ধ্বংস চালাতে পারে, সেটা নিয়ে কোনো তাদের সমস্যা হবে না। এটা তো সৌদি আরব কেন বাংলাদেশ পাকিস্তান এদেরকে নিয়ে একটা মানে জোট করছে এই কারণে তারা এই যে খালি মানে তাদের প্রোটেকশন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা দুর্বল বোধ করছে, এটা না। মূলত সৌদি আরব এবং গালফের একটা মাত্র দেশ সম্ভবত শিয়া প্রধান, আর সমস্তগুলো হলো সুন্নি প্রধান। তারা শিয়া ইরান বিরোধী, ঐতিহাসিকভাবে শিয়া ইরান বিরোধী। তো এখন তারা শিয়া মানে ইরানকে কাবু করতে চায় আগে থেকে এই এজেন্ডা, এবং এই যুদ্ধের আগে ইসরায়েল এবং আমেরিকা এখানে ইনভলভ হওয়ার আগে, আক্রমণ করার আগে পর্দার অন্তরালে ওদেরকে উৎসাহিত করেছে বলে অন্তত সৌদি আরব, অন্তত আরো দু একটা দেশ, এটা পরবর্তীতে ওয়েস্টার্ন মিডিয়াতে ছাপা হয়েছে। ফলে এখন যখন তাদের উপরে আক্রমণ হচ্ছে, তাদের মানে ওয়াটার
যাদের অয়েল এবং গ্যাস প্রোডাকশন প্ল্যান্টস গুলো, তাদের ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো, তাদের পাওয়ার প্ল্যান্ট গুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা হচ্ছে, তাদের স্কাইরে স্ক্রেপার গুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তারা একটা জোট করার চেষ্টা করছে। ওই অ্যাগেইন যেটা আমি বলছি, ভূগোল চেঞ্জ হওয়ার পথে একটা পুরো মুসলিম দেশের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এখানে শরিক হচ্ছে না। তো তাহলে আর কারা? পাকিস্তান অলরেডি সৌদিদের সাথে ডিফেন্স প্রতিরক্ষা চুক্তি করেছে, মৈত্রী চুক্তি, এবং পাকিস্তান সেখানে বেশ কয়েক মাস আগে তাদের এই আপনার আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করার আগে আগে তারা সেখানে তাদের ফাইটার জেট 1 বা 2 স্কোয়াড্রন পাঠিয়েছে, তাদের পাইলট পাঠিয়েছে, তাদের অন্যান্য সৈন্য সামন্ত পাঠিয়েছে। বহু বছর আগে থেকে সেখানে পাকিস্তানের হিউজ সৈন্যবাহিনী মোতায়েন থাকে সৌদি রাজ পরিবারকে রক্ষা করার জন্য, কারণ তারা নিজেদের ডিফেন্সের উপরে, নিজেদের সৈন্যবাহিনীর উপরে খুব একটা ট্রাস্ট করে না। তো এই অবস্থা সেখানে, বলে এই যে নতুন বাহিনী একটা করছে, এটাতে পাকিস্তান ছাড়া আর কোন রাষ্ট্র যথেষ্ট শক্তি? এখানে নেই, টার্কি নেই। তো এখানে আর কি আছে? বাংলাদেশের। তো পাকিস্তান যদি আরো 1-2 ডিভিশন দেয় বাংলাদেশকে, বলা হবে তোমরা আরো 1 ডিভিশন, বাংলাদেশ আবার না করার উপায় নেই। এমন একটা অবস্থা, বাংলাদেশের 1 কোটির বেশি লোক বিদেশে কাজ করে, বিশেষ করে মানে খুব সাধারণ কাজ, শ্রমিক শ্রেণী বা তৃতীয় শ্রেণীর কাজ ইত্যাদি করে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় $2 থেকে $3 বিলিয়ন প্রতি মাসে। এর সিংহভাগ আসে মধ্যভাগ থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো থেকে। তারা যদি বলে আমাদের এখানে সৈন্য দিতে হবে, বাংলাদেশের না বলার উপায় নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ যদিও বলেছেন যে বাংলাদেশ সৌদি আরবের উপরে বিরুদ্ধে হুতিরা যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সেইটার মোকাবেলার জন্য, ইরানের বিরুদ্ধে না। কিন্তু এইটা এমনিতে একটা অজুহাতের মতো, ব্যাখ্যার মতো। আসল কথা, সৌদিদের পক্ষে তারা যেতে হচ্ছে বাধ্য, এবং যুক্তরাষ্ট্রের মিস্টার রাষ্ট্রদূত গোর যে গেছেন, তিনিও হয়তো এই বিষয়, মানে ভারত বাংলাদেশ ওই রিজিয়ন, আমাদের বঙ্গোপসাগর, আমাদের কক্সবাজার এরিয়া ও মিয়ানমার এরিয়া, আমাদের সেন্ট মার্টিন, এগুলা ছাড়াও সম্ভবত এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সাথে, তার উপদেষ্টার সাথে কথা বলছেন। ফলে একটা ঘোলাটে পরিস্থিতি বাংলাদেশে এতে জড়িয়ে পড়তে পারে। কিন্তু পাকিস্তান তো আষ্টপৃষ্টে জড়িয়ে আছে। ফলে পাকিস্তানকে মৌখিকভাবে ইরানের দূতরা, নেতারা যতই প্রশংসা করুন না কেন, পাকিস্তানকে তারা ট্রাস্ট করে না। যে যেখানে ডিফেন্স চুক্তি করেছে এই যুদ্ধ শুরু হওয়ার প্রাককালে, এই ডিফেন্স চুক্তি করেছে, সেখানে তাদের অস্ত্রশস্ত্র পাঠিয়েছে, তাদের মানে ফাইটার জেট পাঠিয়েছে, সেই দেশকে তারা ট্রাস্ট করে না। তো ওভারঅল এই ট্রাস্ট ডেফিসিট সমগ্র পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। আমি বড্ড আতঙ্কিত বোধ করছি। আচ্ছা, আপনি আতঙ্কিত বোধ করছেন, সারা বিশ্ব আতঙ্কিত আসলে। তারপরেও সবাই আশা করছে, কারণ আপনি জানেন মধ্যবর্তী নির্বাচন আসছে। আমেরিকার বিশ্লেষকদের ধারণা হয়তো মধ্যবর্তী নির্বাচনে এমনিতেই রিপাবলিকান দলের যে জরিপ, বিভিন্ন জরিপে তাদের আসলে ডাউন ট্রেন্ড আছে। তো সেটি সামাল দেওয়ার জন্য হয়তো যুদ্ধর একটি নাটকীয় ফলাফল আসতে পারে। আপনি বাংলাদেশ প্রসঙ্গ তুলিয়েছেন, আমরা আমাদের সময়ও আজ শেষ পর্যায়ে আবার বাংলাদেশ নিয়ে একটু কথা বলতে চাই। প্রফেসর মুনির, আপনি বাংলাদেশের, যেমনটি আমাদের মোহাম্মদুল্লাহ ভাই বললো, বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে বিভিন্ন কারণে অকারণে অনেক কিছুর সঙ্গে। বলতে গেলে বাংলাদেশ এখন ভৌগোলিক অবস্থানের কারণে খুব আলোচনার একটা দেশ। আপনি জানেন আমেরিকার পক্ষ থেকে সার্জিও গোর বাংলাদেশ সফরে করেছেন কিছুদিন আগে, এবং এই সফরে এর জন্যই আলোচনা করছি কারণ এই সফরকে ঘিরে বেশ আলোচনা চলছে, যেহেতু আমেরিকার সঙ্গে যুক্ত। কিন্তু তিনি কোনো চুক্তি করেননি, তিনি কোনো বলা যায় যে নৈশভোজে অংশ নেননি, এবং অনেকেই বিভিন্ন প্রকারের গুজব বা রিউমার আছে যে উনি বেশ কিছু রাজনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু বিরোধী দলীয় বা অন্য কারোর সঙ্গে করেনি, বা উনার সফরটি 3 দিনের হলেও তেমন করে আসলে উনি কি করেছেন দেখা যায়নি। আপনি আসলে কি সার্জিও গোরের এই মুহূর্তে সফর এবং বাংলাদেশের সৌদি আরবের জোটে যোগ দেয়া, এবং মোহাম্মদুল্লাহ ভাই যেমনটি বললো যে সামনে হয়তো বাংলাদেশের সৈন্যকেও চাইতে পারে মধ্যপ্রাচ্য, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় সার্জিও গোরের এই সফরটি কতটা গুরুত্বপূর্ণ ছিল? সার্জিও গোরের এই যে ভ্রমণটা বাংলাদেশে, এটা থেকে আমি এই যে যুদ্ধে জড়িয়ে পড়া বা বিরূপ
কোনো সংবাদ আমি পাইনি। যে সমস্ত সংবাদ ফোরফ্রন্ট আসছে সেগুলো পজিটিভ। যেমন উনি বলেছেন যে উনি একটা সংবাদ নিয়ে গেছেন, যে সংবাদটা হলো যে আমেরিকান অনেকগুলো কোম্পানি যাবে সেখানে, মানে বাংলাদেশে ইনভেস্ট করার কি সুযোগ সুবিধা আছে, কোথায় কোন কোন সেক্টরে ইনভেস্ট করা যায় সেগুলো এক্সপ্লোর করার জন্য 25-30টার মতো কোম্পানি সেখানে যাবে। তো এটা একটা পজিটিভ দিক, আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্ট করা, এটা তো একটা ভালো দিক। আর একটা ভালো দিক আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে এফডিএ, মানে এফডিএ, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা বাংলাদেশে আবার কাজ করা শুরু করবে। বাংলাদেশেই মানে খাদ্য পণ্য তারা আবার ইন্সপেক্ট করবে। এটা একটা ভালো দিক। এটা একটা ভালো দিক এই কারণে যে আমরা বাংলাদেশ সম্পর্কে জানি যে বাংলাদেশের খাদ্যদ্রব্যে খুব ভেজাল থাকে। সেই ভেজালটা থেকে যদি আমরা একটা বিদেশি শক্তির একটা অর্গানাইজেশনের মাধ্যমে যদি আমরা তা থেকে মুক্তি পাই, সেটা খুব ভালো জিনিস। বাট সার্জিও গোর কিন্তু আপনার কক্সবাজারও ভ্রমণ করেছে, আপনার আর রোহিঙ্গাদের সঙ্গে, হ্যাঁ, রোহিঙ্গাদের সঙ্গে এখানেই একটু আমার কাছে মানে এই ইয়ে থেকে ক্যাম্পগুলো ভ্রমণ থেকে তেমন কিছু আসেনি। কিন্তু আমরা তো একটা কথা জানি যে ওই যে করিডোরের যে ব্যাপারটা, আমেরিকা একটা করিডোর করতে চায়। এবং আর একটা আমি আপাতত রিমার হিসেবেই ধরে নেব যে ওই ওই করিডোরে তারা ওই মায়ানমার বা আমাদের ওই চিটাগং সবকিছু মিলিয়ে, বা ভারতের ওই যে ইস্টার্ন স্টেটগুলো আছে তার কিছু জায়গাটাকে মিলিয়ে তারা একটা ক্রিশ্চিয়ান স্টেট করতে চায়। এ সময় আমি যেমন বললাম, যেটা আমি রিউমার হিসেবেই নেব, কিন্তু এটা যদি এর কিছু বাস্তবতা থেকে থাকে, কিছু পরিকল্পনার যদি কিঞ্চিত মাত্র থাকে, ইচ্ছা থাকে আমেরিকান গভর্নমেন্টের, তাহলে এই আপনার চিটাগাং এরিয়া বা কক্সবাজার এরিয়া বা আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এলাকা একটু সন্দেহের চোখে দেখবো। বাকি এইটা ছাড়া, আমার এই সামান্যতম সন্দেহ ছাড়া আমি তার বাংলাদেশ আমি পজিটিভলি নেব। আচ্ছা, আপনি রাজনৈতিক কোনো কারণ দেখতে পাচ্ছেন না? যাই হোক, না, আমি দেখতে পাচ্ছেন এই কারণে যে দেখুন, উনি কিন্তু আবার একই সাথে যেমন আমাদের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছেন, ফরেন মিনিস্টারের সাথে দেখা করেছেন, কিন্তু সেই সাথে কিন্তু তিনি ভারতের অ্যাম্বাসেডারের সাথেও দেখা করেছেন। হ্যাঁ, কাজেই এখানে মানে পলিটিক্যালি তার কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কি নেই সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আপাতত দৃষ্টিতে সেটা আমার কাছে মনে হয়নি। আচ্ছা, মোহাম্মদুল্লাহ ভাই, আমাদের সময়ও শেষ পর্যায়ে আমি যেটি জানতে চাই, আপনার প্রফেসর মনির যেমনটি বলছেন যে ভারতীয় অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করেছেন সার্জিও গোর, এবং আমরা দেখলাম আজ ভারতের অ্যাম্বাসেডারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মাহাদি আমিন উনি দেখা করেছেন, এবং উনি একটি কথা বলছেন যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে ফেরার একটা ঘোষণা দিয়েছেন, এবং উনি দিল্লিতে একটি সংবাদ সম্মেলনও করতে যাচ্ছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে যেটি ভারতকে বলা হচ্ছে, বাংলাদেশ শেখ হাসিনা যাতে ভারতে বসে রাজনৈতিক বক্তব্য না দেয়, যেটি বাংলাদেশ অস্থির হয়। সার্জিও গোরের সফর, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক, এবং সবশেষ মাহাদি আমিনের সঙ্গে সার্জিও গোরের দীনেশ ত্রিবেদীর বৈঠক, এবং শেখ হাসিনাকে কথা বলতে না দেয়া, এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কি আবার একটু টালমাটাল হতে যাচ্ছে? টালমাটাল হবে কিনা জানি না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, একটা মানে মোড় নেওয়ার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে যে সার্জিও গোর নিশ্চয়ই আঞ্চলিক ইস্যুটা আলোচনা করেছেন, একবার নিঃসন্দেহে এটা আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং সেটা পত্রিকায় এসছে যে বাংলাদেশের অ্যাটিটিউড কি ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে, সেটাও তিনি আলোচনা করবেন, এটা এসছে। যাই হোক, এটা একটা। অন্যদিকে বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে যেটা অনুরোধ করেছে যে ভারতে বসে শেখ হাসিনা যেন এই 5ই আগস্ট তিনি যে অনলাইনে একটা সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন। এবং তো শেখ হাসিনা একজন রাজনীতিক প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি আরেক দেশে আছেন, সেখানে চলে গেছেন আন্দোলনের মুখে, তো সেখানে উনি রাজনৈতিক বক্তব্য নাকি সামাজিক বক্তব্য দেবেন, তিনি নিশ্চয়ই রাজনৈতিক বক্তব্য দেবেন। তবে নিশ্চয়ই ভারতও এটা চাইবে না যে তিনি উত্তেজনাকর উস্কানিমূলক কোনো ভয়ঙ্কর বক্তব্য দিক, যাতে দুই দেশের
সম্পর্ক উন্নয়নের জন্য যে দুই দেশই চেষ্টা চালাচ্ছে, একটা হচ্ছে যে ভারতের একটা সমর্থন বেশি থাকতে পারে আওয়ামী লীগের প্রতি ঐতিহাসিকভাবে, কিন্তু সেইটা এখনই যে আগের মতো মানে প্রবাহমান থাকবে সেটা নাও হতে পারে। ভারত বা যে কোনো রাষ্ট্র পারস্পরিক স্বার্থ, তার প্রতিবেশীর সাথে সম্পর্ক, এগুলাকে গুরুত্ব দেয়, এবং ভারত বাংলাদেশ দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ঠিক বাংলাদেশের চাইতে ভারত আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে, অর্থনৈতিক অবস্থাকে বেশি প্রভাবিত করতে পারে, কিন্তু বাংলাদেশেও কিছু তো ডেফিনেটলি তাদের সব দিক থেকে প্রভাবিত করতে পারে। ফলে পরস্পরের ভিতরে একটা মোটামুটি ভাবে সুসহ সম্পর্ক করার আগ্রহ থাকতে পারে। সেই সব দিক থেকে ভারত তো মানে শেখ হাসিনাকে অত্যন্ত কঠোর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেবে। আরেকটা রিউমার আমি শুনেছি, ভারতেরই কোনো মিডিয়া সেটা বলছেন, ভারত অনানুষ্ঠানিক ভাবে হয়তো শেখ হাসিনাকে, উনি যে বলেছেন বাংলাদেশে চলে আসবেন ডিসেম্বর, হয়তো তাকে অ্যাডভাইস করেছে অনানুষ্ঠানিক ভাবে, প্রত্যক্ষভাবে চাপ না করে এক ধরনের সাজেশন, এইটা একটা সম্ভাবনা আছে। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনা অত্যন্ত একগুঁয়ে প্রকৃতির লোক, তিনি তার ফাঁসি দেবে, জেলে দেবে, এটা তোয়াক্কা না করে তিনি আশা করবেন যে তিনি দেশে আসলে একটা মানে পরিস্থিতি সৃষ্টি হবে, আওয়ামী লীগ উজ্জীবিত হবে, এবং মানে মুক্তিযুদ্ধের পক্ষ বলে তিনি যেটা তার দাবি, সেটাকে এইভাবে দাবিয়ে রাখা সম্ভব হবে না। এই ভরসা তো তিনি আসতে পারেন। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটার দিকেও আমাদের নজর থাকবে। আপনাদের দুজনকেই, আমাদের সময় একে শেষ, আমাদের দুজনকে বিশেষ ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আমাদের আলোচকরা বলছেন যে ইরান আমেরিকা যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো শেষ সুযোগটি আসলে ইরান নেয় কিনা বা আমেরিকা সেই সুযোগটি কাজে লাগায় কিনা সেটির দিকে যেমন নজর থাকবে, তেমনি বাংলাদেশ সহ যে রাজনৈতিক অস্থিরতা শুরু হবার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটি আসলে কোন দিকে মোড় নেয় সেদিকেও আমরা আলোচনা থাকবে। আর আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। আজ এ পর্যন্তই। সবার ভালো থাকুন, সঙ্গেই থাকুন টিবিএন-এর। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।